না না না, ও তো জুতো পরেছে বলে এখন তোমার সমান সমান হয়েছে। তাও ওই তোমার থেকে একটু একটু বেটার। আমার মতো এখনো লম্বা হতে পারিস না, এখন একটু টাটা বাবা, টাটা, সাবধানে যেও বাবা, কারোর সাথে ঝগড়াঝাটি করো না বাবা, একদম কারোর সাথে ঝগড়া করবি না, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বুধবার, এখন সকাল 9:45 বাজে। তোমরা তো দেখতেই পেলে এইমাত্র অর্জুন স্কুলে চলে গেল। আর অর্জুন স্কুলে যাওয়ার সময় আমি ওকে জড়িয়ে ধরে আদর করি। তো এখন এতটাই লম্বা হয়ে গেছে, ওকে যখন আমি আদর করি তখন নিজেকেই না ওর কাছে ছোট মনে হয় আমি ওর কাছে ছোট হয়ে গেছি, ও বড় হয়ে গেছে। আগে ওকে যখন আদর করতাম তখন মনে হতো আমি একটা ছোট বাচ্চাকে জড়িয়ে চটকে আদর করছি, আর এখন মনে হয় আমি ওর কাছে একটা ছোট বাচ্চা হয়ে গেছি, এরকম লাগে। তো সেটাই বলাবলি করছিলাম যে অর্জুন অনেকটা লম্বা হয়ে গেছে, যদিও আমাকে ছাড়াতে পারিনি, এখনও অল্প একটু বাকি আছে। কৃপার মতো লম্বা হয়ে গেছে বোধ হয়। ওইটা নিয়ে সবসময় এখন আমাদের বাড়িতে কথা হয়, অর্জুন অনেকটা লম্বা হয়ে গেছে, আমার থেকে লম্বা হবে কি না। এক একজন এক একটা বলে, কেউ বলে যে আর লম্বা হবে না, আবার কেউ বলে যে না তোমার থেকেও লম্বা হবে। দিন কিভাবে চলে যায় বলো। এই অর্জুনকে নিয়ে আমি যখন প্রথম ব্লগ করা শুরু করলাম তখন ও কতটা ছোট ছিল। আমার আগের ব্লগগুলো তোমরা দেখবে, অর্জুন তখন কত ছোট ছিল। তখন অর্জুনের 5-6 বছর বয়স মনে হয়েছিল, আর এখন কতটা বড় হয়ে গেছে। আর 2-1 বছর পর তো ওকে দেখলে মনে হবে কি যে কলেজে পড়ছে, এরকম লাগবে। আমি এখন উপরের ঘরে যাব। উপরের ঘরে বিছানা তোলা হয়নি, আমার বরের ঘরে বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলতে হবে। আর আমাদের ঘরে বিছানাটা কৃপাই তুলবে। তো উপরের ঘরে গিয়ে বিছানা তুলে একটু ঘর গোছানোর কাজকর্ম করতে হবে, সেগুলো করে তারপরে নিচের ঘরে এসে আবার রান্না করব। তুই আজকে এত তাড়াতাড়ি বিছানা তুলে ফেললি? হ্যাঁ, তুই তো এত ফাস্ট কাজ করিস না। তারপর আজকে ওই সোফার ঘরটা মুছে দিও। জলের বোতলগুলো নিয়ে যেতে হবে, খালি জলের বোতল সবগুলো। আজকে আমাদের ক্লাবে খুঁটি পুজো হচ্ছে, তো সকাল থেকে খুব সুন্দর সুন্দর গান বাজানো হচ্ছে, মনে হচ্ছে কি পুজো চলে এসছে, এরকম লাগছে। ওদের বাড়িতে দেখো কত লাউ শাক হয়েছে। আমাকে 3-4 দিন দিতে চেয়েছিল, কিন্তু যে কদিন দিতে চেয়েছে সেই কদিনই আমার ছিল নিরামিষ, একাদশী। তারপরে ওই সেদিন আমি কিসের উপোস করলাম, সোমবার দিন বাবা ভোলানাথের যে উপোস করলাম সেদিনও দিতে চেয়েছে, তো সেই জন্য লাউ শাক নেওয়া হয়নি। আমাকে যদিও বলেছিল যে তুমি যেদিন খাবে সেদিন আমাদেরকে বলো, লাউ শাক কেটে দেবো। তো আমি এর মধ্যে একদিন বলেছিলাম যে আজকে লাউ শাক দিও, কিন্তু আমাকে দেয়নি। তো সকালের দিকে বলেছিলাম, তো আমার মনে হয় দিদি ভুলে গেছে, দিদির হয়তো খেয়াল নেই। তো পরে না আর আমি চাইনি, আমার লজ্জা লাগছিল। একবার তো চেয়েছি, কয়বার মানে কতবার বলবো। ওই একবার সকালবেলার দিকে চেয়েছিলাম, তো আমাকে দেয়নি, সেই জন্য আর আমি চাইনি। আমি জানো তো সহজে কারো থেকে কোনো কিচ্ছু চাইতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে। যদি কেউ আমার সাথে সেইভাবে মেলামেশা করে তখন হয়তো 2-1 সময় সমস্যার মধ্যে পড়লে তার কাছে হয়তো কিছু একটু চাই। কারো থেকে কোনো কিছু চাওয়া বা কারো থেকে কোনো কিছু আদায় করার মতো মেন্টালিটি আমার একদমই নেই। আমি ছোটোবেলা থেকেই এরকম। বায়না মেটানোর জন্য আমার মা আর আমার হাজব্যান্ড, এই দুজনেই আমার আছে। আর আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলো এই দুটো মানুষই মিটিয়েছে। যাই হোক, আমি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। এগুলো সব ছাদ থেকে নিয়ে আসলাম, কিছু ছাদে ছিল আর কিছু ছিল 3 তলার রেলিংয়ের ওখানটাতে, সিঁড়ির রেলিংয়ের ওইখানে। সেখান থেকে নিয়ে আসলাম এই জামা কাপড়গুলো। প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য জামা কাপড়গুলো সবসময় 3 তলার ছাদেই মেলা হয়, আর নয়তো সিঁড়ির রেলিংয়ের ওখানে মেলে রাখি। তো এগুলো সব এখন ভাঁজ করে রেখে দেব, কৃপা জায়গায় রেখে দেবে। কৃপা বাড়িতে থাকলে আমার হাতে হাতে বেশ কিছু কাজকর্ম করে। সপ্তাহখানিক পর ওর কলেজ শুরু হবে, সেই সময় তো আবার ছোটাছুটি শুরু হবে। ওর সাথে সাথে হয়তো আমাকেও ছুটতে হবে, তখন হয়তো আবার সেই ফ্ল্যাটে গিয়ে থাকতে হবে। যদিও অনেক দিন ফ্ল্যাটে যাওয়া হয় না, ফ্ল্যাটের যে কী দুরবস্থা হয়ে আছে সে তো আর আমার বুঝতে বাকি নেই। যেদিন ফ্ল্যাটে যাব সেদিন টের পাবো। সারাদিনেই আমাকে ওই ফ্ল্যাট পরিষ্কার করার কাজকর্ম করতে হবে। ঘর মোছার মেয়েটা এসছে,
ও উপরের ঘর মুছে আসলো, এখন নিচের ঘর মুছবে। এমনিতে মেয়েটা ভালো, তবে মাঝে মধ্যে কামাই করে। আমি এদিকে রান্না করতে চলে আসলাম। আজকে অর্জুন বলল ও নর্মাল ডিমের ঝোল খাবে না, একটু অন্যরকম করে ডিমের ঝোল করে দিতে হবে। আমি নাকি সব সময় নর্মাল রান্না করি, আমি নাকি নতুন কোনো রেসিপি ট্রাই করি না, আমি নাকি সব সময় নর্মাল ডিমের ঝোল রান্না করে রাখি। তোমরা যারা সবসময় আমার ব্লগ দেখো তারা কিন্তু খেয়াল করে দেখবে আমি মাঝে মধ্যেই নতুন নতুন রান্না ট্রাই করি। ভাতের সাথে কিন্তু সমস্ত রকমের রান্না ভালো লাগে না, তাছাড়া নতুনত্ব আইটেম করতে গেলে সেটার সাথে আরও অনেক রকমের মশলাপাতির দরকার হয়, বাড়িতে কিন্তু অত মশলাপাতিও থাকে না। যাই হোক, আজকে একটু নতুনত্বভাবেই আমি ডিমের ঝোলটা রান্না করছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো আগে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিলাম, একটু ঠান্ডা হয়ে এসছে, তারপর সেটা ব্লেন্ড করে নিলাম। গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ এই দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে, এর মধ্যে অল্প একটু জল দিলে ভালো হতো, কিন্তু আমি একটু বেশি পরিমাণেই জলটা দিলাম, কারণ কৃপা অর্জুন ঝোল খেতে পছন্দ করে, তো ওই জন্য একটু জলটা বেশিই দেই আমি রান্নার মধ্যে। ঝোলের মধ্যে ডিমটা দিয়ে তারপর অল্প আঁচে ঢাকা দিয়ে আমি আবার স্নান করে আসলাম। 2-3 ঘন্টা আগে স্নান করেছিলাম, এখন আবার স্নান করে আসলাম, ভীষণ গরম লাগছে। আর ডিম রান্না হয়ে গেছে, ডিমের মধ্যে কস্তুরি মেথি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখলাম। স্নান করে এসে এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি, মুখে একটু টোনার স্প্রে করব, সিঁদুর পরব। প্রতিদিন এত বৃষ্টি হয় তাও গরম কমে না, একটু কাজকর্ম করলেই নাইটিগুলো সব ঘামে ভিজে যায়, আর বারবার নাইটি পাল্টাতেও হয়। এদিকে আবার বৃষ্টির জন্য নাইটিগুলো ঠিক করে শুকায়ও না। আর এই দেখো ডিমের ঝোল রান্না করা কমপ্লিট, আর পাশের ঘর থেকে মোচা আর কচুর শাকের তরকারি দিয়ে গেছে। এই যে দেখো, ছোলা দিয়ে কচুর শাক। সকালবেলা অর্জুনের জন্য যখন টিফিন বানাচ্ছিলাম সেই সময় পাশের ঘরে দিদি এই মোচা আর কচুর শাক নিয়ে এসছে। তো এসে বলল যে দেখো আমার রান্না হয়ে গেছে সকাল সকাল, এই মোচা কচুর শাকটা খেয়ে বললো কেমন হয়েছে। ওই দিদি আবার নিরামিষ ভুজি, উনি আবার নিরামিষ খান, তো এটা আর কি নিরামিষভাবে রান্না করেছে। তখন আমি ঠিক করলাম যে তাহলে আজকে শুধু ডিমের ঝোল রান্না করব, তরকারি রান্না করব না। ফ্রিজে লাউ রয়েছে, তারপরে ওই কালকে লাউ চিংড়ি করেছিলাম সেটা রয়ে গেছে, তারপর মাছ রয়ে গেছে, তো ওই জন্য আলাদা করে আজকে আর সবজি করিনি, শুধু ডিমের ঝোলটাই করলাম। আর এই পাশে ঘরে দিদি তো মিশতে খুব ভালোবাসে, এবার আমি আবার একটু কম কথা বলি, মানে আমি সবার সাথেই একটু কম কথা বলি, আমি তো আবার ঘর কোনো স্বভাবের মানুষ, তারপর একটু কথাও কম বলি। তাই আমাকে শুধু বারবার বলবে যে আমি তোমার ঘরে যে বারবার আসি, এটা ওটা যে দেই, তুমি রাগ করো না তো, রাগ করো না তো। আমি বললাম না না, আমি সেই টাইপের না, হয়তো কথা একটু কম বলি, কিন্তু ওই রকম ধরনের না যে কারোর উপরে হঠাৎ করে রেগে যাব বা কিছু, বা এর সাথে মিশবো ওর সাথে মিশবো না, ওই টাইপের কেউ না। আমাকে যদি কেউ ভালোবেসে আপন করে নেয়, আমিও তাকে ভালোবেসে আপন করে নিই। কেউ যদি আমাকে দুচ্ছাই করে 1 হাত সরিয়ে দেয়, আমি তাকে নিজের থেকে 2 হাত সরিয়ে দেবো। মানে আমি না মানুষের সাথে আর কি ওয়ারিং করে চলতে পারি না, যে আমার সাথে যেরকমভাবে মেশে আমি তার সাথে সেরকমভাবেই মিশি। আমার সাথে যে ভালো ব্যবহার করবে তার সাথে আমি ভালো ব্যবহার করব। এবার কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, মনে কষ্ট দিয়ে কথা বলে, তো ওই যে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মনে কষ্ট দিয়েছে, সেটা সব সময় আমার মাইন্ডে থাকবে, আমার মাথায় সেটা সেট হয়ে যায়। 20 বছর 50 বছর হয়ে গেলেও আমি সেই কথা ভুলবো না, সেই কথা আমার সব সময় মনে থাকবে। আর অটোমেটিকলি তার থেকে আমি দূরে সরে যাই, যদিও আমার 50 বছর হয়নি, ওটা আর কি কথার পরিপ্রেক্ষিতে বলে ফেললাম। ওই 25-30 বছর আগে কে আমাকে কী বলেছে সেই কথা অবধি আমার মনে থাকে। আমি এতটাই সেন্টিমেন্টাল, 2 যুগ আগে আমাকে কে কী বলেছে সেটাও আমার মনের মধ্যে থাকবে, কিচ্ছু আমি ভুলবো না। দিনক্ষণ তারিখ অবধি আমার সব কিছু মনে থাকে, যে আমাকে ওই দিন অমুকে এই কথা বলেছিল। কেউ যদি আমাকে ভালোবাসে, আমি তাকে নিজে না খেয়ে খাওয়াবো, কিন্তু কেউ যদি আমাকে বললাম না দুচ্ছাই করে, তাহলে তার ছায়াও আমি মারাবো না। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:45 বাজে, একটু ঘরের বাইরে বের হলাম। আমি তো ঘরের বাইরেও সেরকম একটা এখন বের হই না, সারাদিন ঘরেই থাকে,
তো আজকে একটু ঘরের বাইরে বেরোলাম, গাছে 3টে গোলাপ ফুটেছে, সেই গোলাপগুলোকে দেখতেই বাইরে আসলাম। অন্যান্য সময় দেখা হয় কিন্তু ভালো করে সেইভাবে দেখা হয় না, একটু গাছগুলোকে দেখবো, গোলাপগুলোকে দেখবো। এই মানি প্ল্যান্টের পাতা কাটার কথা ছিল, কৃপা বললো যে সন্ধে হয়ে এসছে, এখন এই মানি প্ল্যান্টের পাতা কেটো না, সেই জন্য আর মানি প্ল্যান্টের পাতা কাটাকুটি হবে না। তোমাদেরকে দেখাচ্ছি গোলাপগুলো। এই দেখো, একটা গাছে 3টে গোলাপ হয়েছে। এই কালারটাকে কি কালার বলবো আমি বুঝতে পারছি না, ওই মুসুরির ডালের রঙটা যেরকম হয় সেই কালারটা। এটাকে কি দুধে আলতা কালার বলে? যাই হোক, কালার সম্পর্কে অত ধারণা নেই। এই গোলাপগুলোকেই দেখতে এসছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই গাছে 3 রকমের গাছ রয়েছে। দেখো, এগুলো তো ইঞ্চি গাছ, এগুলো পাতাবাহার গাছ, ইনডোর প্ল্যান্ট আর কি, ওই পাতাবাহার টাইপের। আর ওই তুলসী গাছ, দেখতে পেয়েছো? তুলসী গাছ। একটা টবের মধ্যে 3 রকমের গাছ, ত্রিবৃক্ষ এটা। এই বছর বর্ষাকালে একটা গাছও লাগাইনি, কারণ মাটির যে টবগুলো ছিল সেগুলো না পরপর কয়েকটা ভেঙে গেছে। এই পাঁচিলের এখানে ছিল, তারপরে এই বাইরেও ছিল, পাঁচিল থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। প্লাস্টিকের টবও ভেঙে গেছে, বুঝেছো? পরপর কয়েকটা টব ভেঙে গেল। তারপরে সেই মাটিগুলোকে তুলে এনে এখানটাতে রেখে দিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইভাবে টবগুলো এমনি এমনি ভেঙে যায়, যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে এটাও ভেঙে গেছে। এই নিয়ে এই টবটা 2nd বার ভাঙলো। এই গোলাপ গাছের টবটা কিন্তু এর আগে একবার ভাঙলো, আমি তারপর আরেকটা টব কিনে এই গাছটাকে এটার মধ্যে সেট করলাম। এখন দেখো আবার এই যে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এরকমভাবে বেশ কয়েকটা টব ভেঙে গেছে। তারপরে এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে মাটিগুলোকে আমি ঢেলে ঢেলে এখানে রেখে দিয়েছি। এই একটা টব আছে, এটার মধ্যে গাছ লাগানো যায়। তো এখন আর কোনো গাছ টাছ লাগাচ্ছি না। কৃপা চা বানাচ্ছে, চা খাই গিয়ে। এবছর যেন তো প্রচুর লিচু হয়েছে। এটা আমাদের লিচু গাছ, প্রচুর লিচু হয়েছে। অনেককে লিচু দেওয়াও হয়েছে, নিজেরাও খেয়েছি। আর গাছ থেকে পাড়ার সাথে সাথে না লিচু নষ্ট হয়ে যায়, সাথে সাথে মানে পরের দিনই দেখে কি লিচুগুলো জানি কীরকম হয়ে যায়। ওই সময় তো আমি ভিডিও করতাম না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। উপর থেকে দেখতে এত ভালো লাগতো, লাল লাল লিচু ধরেছিল, উপর থেকে দেখতে হেভি ভালো লাগছিল। চায়ের সাথে বিস্কুট দিস। এটা কি আমার চা? অর্জুন খাবে না? বিস্কুট দিস। চায়ের কালারটা একদম সাদা হয়েছে, চা পাতা দিয়ে আরেকটু ফোটাতে হতো। তুই খাবি চা? খাবি না? তো পড়া কটা? 7টায়? অর্জুন সন্ধ্যের সময় পড়তে চলে গেল। তারপর আমিও সন্ধেবাতি পুজো দিয়ে পাশের ঘরে গিয়েছিলাম। একটু কাজ ছিল, আমাদের যে ভাড়ার এগ্রিমেন্টটা হয় সেটা আর কি সই করানোর জন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আবার কিছুক্ষণ সময় গল্প করলাম, তারপর তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম। ওরা তো কিছুতেই ছাড়বে না, বারবার শুধু বসতে বলছে। কিন্তু আমার তো বাড়িতে সব সময় কিছু না কিছু একটা কাজের চাপ থাকেই। ওরা তো আমার সাথে খুব সুন্দরভাবে গল্প করছে, কিন্তু আমার মন পড়ে রয়েছে যে আমাকে আলমারি গোছাতে হবে আজকে। আজ কয়েকদিন ধরেই ভাবছি আলমারিটা গোছাতে হবে, সে আর হচ্ছেই না। মার্চ মাসে তো নেপালে ঘুরতে গেলাম, তারপর আবার গত মাসে গেলাম ভেলোরে। তো পরপর 2টো জায়গায় যাওয়া হয়েছে। আর এদিকে আলমারির জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো আর ঠিকঠাক করে গোছানো হয়নি। যখন কোথাও ঘুরতে যাই সেখান থেকে এসে এই জামা কাপড়গুলো আবার ধুয়ে কেচে জায়গা মতো রাখতে হয়। ঘুরে আসার পর জামা কাপড়গুলো ধোয়া হয়েছে ঠিকই, ওয়ার্ড্রোবেও রাখা হয়েছে, তবে সেগুলো আমার মনের মতো করে গুছিয়ে রাখা হয়নি। আর এই সুযোগে আমার যত শাড়িগুলো আছে সেগুলোও সব বের করে ঠিকঠাক মতো ভাঁজ করে রেখে দিচ্ছে। শাড়ি তো সেরকম একটা পরা হয় না, ওই জন্য আমার মনেও থাকে না যে আমার কি কি শাড়ি আছে। তারপর যখন হঠাৎ করে কোনো দিন শাড়ি পরার ইচ্ছে হয় তখন আর আমি বুঝতে পারি না যে আমি কোন শাড়িটা পরবো। তো দেখো, এই পাশের ওয়ার্ড্রোবটা গোছানো হয়েছে, কিন্তু এই পাশেরটা আর গোছাতে পারিনি। ওই যে শিয়ালদা যাচ্ছে ট্রেন, অনেকদিন না ট্রেনে ওঠাও হয় না। রাত 11টা বাজে। তো আমি তো আমার রাজকর্ম সব শেষ করলাম। ওই রাজকর্ম করতে করতে আমার
অবস্থা কাহিল, অনেক সময় লেগেছে। অতগুলো জামা কাপড় ভাঁজ করা, চারটিখানি কথা। কৃপা আমাকে হেল্প করেছিল, তাহলেও বেশিরভাগটা তো আমাকেই করতে হয়েছে। আর কতক্ষণ ধরে বসে বসে ওগুলো সব ভাঁজ করলাম। আমি ওইভাবে বেশিক্ষণ সময় বসে থাকতে পারি না। তারপরে এ পাশেরটা তো হাতই দিলাম না। এই পাশে যে ওয়ার্ড্রোবটা রয়েছে, যেখানে কৃপার জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো তো হাতই দেইনি, কারণ এই ওয়ার্ড্রোবটা গোছাতে গোছাতেই 9টা বেজে গেল। আর ও পাশেরটায় হাত দিতে পারলাম না। ভেবেছিলাম হয়তো দুটোই হয়ে যাবে। আর 9টা বেজে গেল, ওরা সবাই চলে আসলো। অর্জুনের পাপা ওরা বাড়িতে চলে আসলো। তারপর ওদেরকে ডিনার সার্ভ করতে হলো, তো ওই জন্য আর এই পাশেরটায় হাত দেওয়া হয়নি। যাই হোক বন্ধুরা, এখন ব্লগটাও শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।